হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স, আপনারা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই টিউটোরিয়ালে আমরা এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপার টেক্সট বইয়ের একটি গুরুত্বপূর্ণ লেসন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এটি বইয়ের ওল্ড এডিশন অনুসারে ইউনিট 15 লেসন 2 তে রয়েছে, আর নিউ এডিশন অনুসারে ইউনিট 11 লেসন 2 তে রয়েছে এই প্যাসেজটি। এই লেসনটির নাম হচ্ছে অ্যারাইভিং ইন দ্য ওরিয়েন্ট। ওরিয়েন্ট হচ্ছে প্রাচ্য বা প্রাচ্য দেশ, পূর্ব দিকের দেশসমূহকে বোঝায়। তাহলে অ্যারাইভিং ইন দ্য ওরিয়েন্ট, প্রাচ্যে পৌঁছানো, মানে প্রাচ্য দেশে পৌঁছানো। এটি হচ্ছে আমাদের লেসনের নাম। তাহলে আমরা কালক্ষেপণ না করে সামনে এগিয়ে যাই। দেখুন, মূল প্যাসেজটি এখান থেকে শুরু হয়েছে, তবে তার আগে এখানে একটি অতিরিক্ত অংশ রয়েছে যেখানে লেখকের পরিচয় সহ অন্যান্য কিছু তথ্য দেওয়া আছে। তাহলে আমরা এটি পড়ে বুঝে নেওয়ার চেষ্টা করি। During the colonial era 1757 to 1947, the English came to India in great numbers in search of fortune. দেখুন, আমরা সাথে সাথে বাংলা বলার চেষ্টা করছি, তবে যদি কোনো আননোন শব্দ হয় তাহলে সেটার সিনোনিম অ্যান্টোনিম সহ সুন্দরভাবে মিনিং বুঝে নেব। কলোনিয়াল এরা এর মানে হচ্ছে ঔপনিবেশিক যুগ, এরা হচ্ছে এইজ মানে যুগ, তাহলে ঔপনিবেশিক যুগ সেটা প্রায় 190 বছর স্থায়ী হয়েছিল। দেখুন, 1757 সাল থেকে 1947 সাল নাগাদ, তার মানে 190 বছর, প্রায় 200 বছর। তাহলে দেখুন, ডিউরিং দ্য কলোনিয়াল এরা, ঔপনিবেশিক যুগে, দ্য ইংলিশ কেম টু ইন্ডিয়া, ইংরেজরা ইন্ডিয়াতে এসেছিল, মানে ভারতবর্ষে এসেছিল। ইন গ্রেট নাম্বারস, অনেক সংখ্যায় তারা এসেছিল। ইন সার্চ অফ ফরচুন, ভাগ্যের সন্ধানে তারা ভারতে এসেছিল। তাহলে পুরো সেন্টেন্সের অর্থটি হচ্ছে এরকম: ঔপনিবেশিক যুগে ইংরেজরা অনেক সংখ্যায় ভারতে এসেছিল ভাগ্যের সন্ধানে। মেনি ইয়াং উইমেন ইন কোয়েস্ট অফ হাজব্যান্ডস অলসো ট্রাভেলড টু ইন্ডিয়া। এখানে দেখুন, কোয়েস্ট মানে অনুসন্ধান বা খোঁজ, মানে সার্চ অর্থে ব্যবহার করা হয়। দেখুন, এখানে যে সার্চ শব্দটি আছে এটারই বিকল্প হিসেবে অর্থাৎ সিনোনিম হিসেবে আমরা কোয়েস্ট ব্যবহার করতে পারি। ইন কোয়েস্ট অফ হচ্ছে অনুসন্ধানে বা খোঁজে, এটি একটি ফ্রেজ। তাহলে দেখুন, পুরো সেন্টেন্সটির অর্থ কেমন হয়: অনেক যুবতী মহিলা ভারতে ভ্রমণ করতে আসতেন স্বামী খোঁজার কাজে বা স্বামীর সন্ধানে। জর্জ অরওয়েল 1903 to 1950 spent part of his early life in Burma, now Myanmar, then an English colony serving as a police officer. জর্জ অরওয়েল হচ্ছে এখানে লেখকের নাম, যার জীবদ্দশাকাল হচ্ছে 1903 থেকে 1950। স্পেন্ড পার্ট অফ হিজ আর্লি লাইফ, যিনি তার জীবনের প্রথম দিকের সময়টা অতিবাহিত করেছিলেন ইন বার্মা, বার্মাতে, এখন যেটা মায়ানমার নামে পরিচিত। দেন অ্যান ইংলিশ কলোনি সার্ভিং অ্যাজ আ পুলিশ অফিসার, এবং পরবর্তীতে ইংরেজ কলোনির সেবা দানকারী একজন পুলিশ অফিসার হিসেবে কাজ করছিলেন। In the following extract taken from his Burmese days 1934, we get the picture of the journey of a young English woman Elizabeth across the sea by ship and her arrival in Burma. 1934 সালের দিকে বার্মার দিনগুলো থেকে নেয়া এই পরবর্তী অংশটিতে কি বলা আছে দেখুন: we get the picture of the journey of a young English woman Elizabeth. এলিজাবেথ নামে একজন অল্প বয়সী ইংরেজ মহিলার ভ্রমণ কাহিনীর একটি ছবি আমরা দেখতে পাবো। অ্যাক্রস দ্য সি বাই শিপ অ্যান্ড হার অ্যারাইভাল ইন বার্মা, শিপে করে সাগর পাড়ি দিয়ে এবং পরবর্তীতে বার্মা পৌঁছানোর কাহিনী আমরা এই চিত্রে পাবো। তাহলে দেখুন, পুরো সেন্টেন্সটির অর্থ হচ্ছে এইরকম: 1934 সালের বার্মার দিনগুলো থেকে নেয়া পরবর্তী অংশটুকুতে আমরা দেখতে পাবো এলিজাবেথ নামে একজন যুবতী বয়সী মহিলার জাহাজে করে সাগর পাড়ি দেয়া এবং বার্মায় গিয়ে পৌঁছানোর মতো ভ্রমণ কাহিনীর চিত্র। She has a typical colonial mindset and fantasizes a glorious life in India. এখানে লক্ষ্য করুন, নতুন শব্দের মধ্যে রয়েছে ফ্যান্টাসাইজেস। ফ্যান্টাসি থেকে ফ্যান্টাসাইজ ভার্ব এসেছে। ফ্যান্টাসাইজ হচ্ছে
দিবা স্বপ্ন দেখা বা কল্পনা প্রসূত কোনো চিন্তা করা অথবা কল্পনা করা, স্বপ্নে দেখার মতো অবস্থা ইত্যাদি। তাহলে এটার সিনোনিম হিসেবে আমরা বলতে পারি ডে ড্রিম অথবা ড্রিম অথবা মিউজ অথবা প্রিটেন্ড অথবা ইমাজিন অথবা এনভিসেস অথবা কন্টেমপ্লেট অথবা এনভিশন ইত্যাদি। আর গ্লোরিয়াস হচ্ছে জাঁকালো বা জমকালো, সেটা আমরা জানি। তাহলে দেখুন সেন্টিস্টির অর্থ কেমন হয়। She has a typical colonial mindset. তিনি ছিলেন উপনিবেশিক মনোমানসিকতার একজন মানুষ and fantasizes a glorious life in India, এবং ভারতে জাঁকালো জীবনযাপন করার স্বপ্নে বিভোর। তাহলে তিনি ছিলেন একজন উপনিবেশিক মনোমানসিকতার মানুষ এবং ভারতে জাঁকালো জীবনযাপন করার কল্পনাপ্রসূত একজন মানুষ। Her attitude to the colony is also characteristic of the colonizer's psyche, that liked the land and the landscape but was dismissive of the people called natives and their way of life. দেখুন এখানে নতুন শব্দের মধ্যে রয়েছে সাইকি। সাইকি হচ্ছে নাউন, এর মানে হচ্ছে মন অথবা আত্মা। আর এর সিনোনিম তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি মাইন্ড অথবা সোল অথবা স্পিরিট অথবা পার্সোনা অথবা এনিমা ইত্যাদি। আর দেখুন ল্যান্ডস্কেপ মানে তো আমরা জানি এটা নাউন, এর মানে হচ্ছে প্রাকৃতিক দৃশ্য। তার মানে হলো সিনারি অথবা কান্ট্রি সাইড অথবা টপোগ্রাফি অথবা প্যানোরামা অথবা ভিউ অথবা আউটলুক অথবা টেরাইন ইত্যাদি। আর দেখুন এখানে একটি শব্দ আছে, ডিসমিস থেকে এসেছে ডিসমিসিভ। এটি অ্যাডজেক্টিভ, ডিসমিস ভার্ব ডিসমিসিভ অ্যাডজেক্টিভ। এর মানে হচ্ছে খারিজকৃত অথবা ঘৃণিত অথবা অপছন্দনীয় অথবা অবহেলিত অথবা বাদ দিয়ে বা উড়িয়ে ইত্যাদি। তাহলে এটা সিনোনিম হিসেবে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি কন্টেম্পচুয়াস অথবা ডিসডেইনফুল অথবা স্কর্নফুল অথবা স্কেথিং অথবা স্নাইট অথবা ডিসপ্যারেজিং অথবা আনএনথুজিয়াস্টিক অথবা সোনোটি ইত্যাদি। তাহলে দেখুন সেন্টেন্সটির অর্থ কেমন হয়, আমরা প্রথমে ভেঙে ভেঙে অর্থ করার চেষ্টা করি। হার অ্যাটিটিউড টু দ্য কলোনি, উপনিবেশের প্রতি তার যে মনোভাব, তার বলতে এখানে এলিজাবেথের মনোভাবকে বোঝাচ্ছে। তাহলে উপনিবেশের প্রতি এলিজাবেথের যে মনোভাব সেটা কেমন? ইজ অলসো ক্যারেক্টারিস্টিক অফ দ্য কলোনাইজার্স সাইকি, অর্থাৎ তার মনোমানসিকতাই হচ্ছে উপনিবেশকারীদের আত্মার একটি বৈশিষ্ট্য। দ্যাট লাইকড দ্য ল্যান্ড অ্যান্ড ল্যান্ডস্কেপ, যা পছন্দ করে এ দেশকে এবং এদেশের প্রাকৃতিক দৃশ্যকে। বাট ওয়াজ ডিসমিসিভ অফ দ্য পিপল কল্ড নেটিভস, কিন্তু নেটিভদের দ্বারা অর্থাৎ নিজস্ব দেশের মানুষের দ্বারা তারা অনেকটা ঘৃণিত ছিল। অ্যান্ড দেয়ার ওয়ে অফ লাইফ, এবং তাদের জীবনযাত্রাও অনেকটা ঘৃণিত ছিল। তার মানে পুরো সেন্টেন্সটির অর্থ কেমন দাঁড়ায় দেখুন, উপনিবেশের প্রতি তার যে মনোমানসিকতা সেটা উপনিবেশকারীদের আত্মারই একটি বৈশিষ্ট্য, যা এই দেশকে এবং এদেশের প্রাকৃতিক দৃশ্যকে পছন্দ করে। কিন্তু এদেশের নিজস্ব লোকেরা অর্থাৎ নেটিভ যারা রয়েছে তাদের কাছে তারা অনেকটা ঘৃণিত এবং তাদের জীবনযাত্রাও ঘৃণিত। এটি ছিল আমাদের প্রথম প্যারার রাইটার এবং রাইটারের দেয়া কিছু তথ্য। এইবার আমরা চলে যাই, দেখুন এখান থেকে আমাদের মূল প্যাসেজটি শুরু হয়েছে। তাহলে আমরা মূল প্যাসেজটি এখান থেকে শুরু করি। এলিজাবেথ spent 30 pounds on summer frocks and set sail immediately. এখানে দেখুন নতুন শব্দের মধ্যে রয়েছে ফ্রক। ফ্রক সিঙ্গুলার, ফ্রক্স প্লুরাল। এটি নাউন, এর মানে হচ্ছে ফ্রক অথবা আলখেল্লা বা ঢিলেঢালা এক ধরনের জামা। তাহলে এটার সিনোনিম হিসেবে আমরা কি বলতে পারি? ড্রেস অথবা গাউন অথবা কিমোনো অথবা কার্টল অথবা ক্লোক অথবা মেন্টল ইত্যাদি। আর দেখুন এইখানে একটি শব্দ রয়েছে সেইল। সেইল নাউন হয় ভার্বও হয়, তবে এখানে নাউন হিসেবে ব্যবহার করা হয়েছে। এর মানে হচ্ছে পাল, আর যখন ভার্ব তখন হচ্ছে পাল তুলে চলে যাওয়া। এই নাউনটির সিনোনিম হিসেবে আমরা তাহলে কি বলতে পারি? আমরা বলতে পারি ক্রুজ অথবা প্যাসেজ অথবা ভয়েস অথবা ক্রসিং ইত্যাদি। আর দেখুন এইখানে একটি শব্দ আছে ইমিডিয়েটলি। ইমিডিয়েটলি হচ্ছে অ্যাডভার্ব, এর মানে হচ্ছে তৎক্ষণাৎ অথবা অবিলম্বে অথবা অচিরে ইত্যাদি।
তাহলে এটা সিনোনিম হিসেবে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি ইনস্ট্যান্টানিয়াসলি অথবা কুইকলি অথবা অ্যাব্রাপ্টলি ইত্যাদি। তাহলে দেখুন পুরো সেন্টেন্সটির অর্থ কেমন হয়। আমরা প্রথমে ভেঙে ভেঙে অর্থ করার চেষ্টা করি। এলিজাবেথ স্পেন্ট 30 পাউন্ডস অন সামার ফ্রকস। গ্রীষ্মকালের ফ্রক কেনার জন্য এলিজাবেথ 30 পাউন্ড খরচ করেছিলেন। অ্যান্ড সেট সেইল ইমিডিয়েটলি, এবং ঠিক তৎক্ষণাৎই সমুদ্র যাত্রা শুরু করেছিলেন। তাহলে দেখুন পুরো সেন্টেন্সটির অর্থ কেমন দাঁড়ায়। এলিজাবেথ গ্রীষ্মকালীন আলখাল্লা পোশাকের জন্য 30 পাউন্ড খরচ করলেন এবং মুহূর্তেই সমুদ্র যাত্রা শুরু করলেন। The ship, heralded by rolling porpoises, plowed across the Mediterranean and down the canal into a sea of staring, enamel-like blue, then out into the green wastes of the Indian Ocean, where flocks of flying fish skimmed in terror from the approaching hull. অনেক বড় সেন্টেন্স এবং এখানে অনেকগুলো নতুন শব্দ রয়েছে। নতুন শব্দগুলোকে আমরা প্রথমে শিখে নেই। দেখুন হেরাল্ড, হেরাল্ড হলো ভার্ব, এর মানে হচ্ছে আগমন বার্তা ঘোষণা করা বা আগমন ঘোষণা করা। তাহলে এটা সিনোনিম হিসেবে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি প্রোক্লেইম অথবা পায়োনিয়ার অথবা ডিক্লেয়ার ইত্যাদি। আর এখানে দেখুন বাই হলো প্রিপজিশন, এরপরে রোল ভার্বের সাথে আইএনজি করে রোলিং করা হয়েছে। রোলিং এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। এর মানে হলো ভাসমান অথবা চলমান অথবা ঘূর্ণায়মান। তাহলে এটার আমরা সিনোনিম হিসেবে কি বলতে পারি? আমরা বলতে পারি সোয়েলিং অথবা স্লোপিং অথবা সার্জিং অথবা হিভিং অথবা আনডিউলেটিং ইত্যাদি। আর এখানে একটি শব্দ রয়েছে দেখুন পরপয়েস। পরপয়েস হচ্ছে শুশুক অর্থাৎ ডলফিন জাতের এক ধরনের জলজ প্রাণী। তাহলে এটার সিনোনিম হিসেবে আমরা বলতে পারি ডলফিন। আর দেখুন প্লাউ ভার্ব থেকে প্লাউড পাস্ট টেন্স হয়েছে। প্লাউ ভার্বের অর্থ হচ্ছে অগ্রসর হওয়া অথবা লাঙ্গল দিয়ে চাষ করা অথবা এগিয়ে যাওয়া এরকম অর্থে। তাহলে এটার সিনোনিম হিসেবে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি মুভ অথবা অ্যাডভান্স ইত্যাদি। আর দেখুন মেডিটেরিয়ান মানে হচ্ছে ভূমধ্যসাগর, সেটা আমরা জানি। আর এখানে স্টিয়ার ভার্ব থেকে স্টিয়ারিং ভার্বের সাথে আইএনজি করা হয়েছে। এর মানে হচ্ছে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকা বা তাকানো। তার মানে এটার সিনোনিম হিসেবে আমরা বলতে পারি গেইস অথবা গ্লেয়ার অথবা পিয়ার অথবা গ্লোয়ার অথবা আউট স্টিয়ার ইত্যাদি। আর এখানে দেখুন একটি শব্দ স্কিম ভার্ব থেকে স্কিমড ভার্বের পাস্ট টেন্স করা হয়েছে। স্কিম ভার্বের মানে হচ্ছে স্বর ফেলা অথবা স্বর পড়া অথবা ভেসে থাকা অথবা ভাষা ভাষা করে পড়া অথবা ভাষা ভাষা করে এগিয়ে যাওয়া কিংবা ভেসে চলা। এটার সিনোনিম হিসেবে আমরা বলতে পারি লিফ অথবা রিফল অথবা ফিলিপ ইত্যাদি। আর টেরর মানে হচ্ছে ভয় অথবা ভীতি অথবা সন্ত্রাস অথবা আতঙ্ক অথবা শঙ্কা ইত্যাদি। আর এর সিনোনিম হিসেবে তাহলে আমরা বলতে পারি হচ্ছে ফিয়ার অথবা প্যানিক অথবা ফ্রাইট ইত্যাদি। আর অ্যাপ্রোচ ভার্ব থেকে আইএনজি করে অ্যাপ্রোচিং করা হয়েছে। অ্যাপ্রোচ ভার্বের মানে হচ্ছে কাছাকাছি আসা বা ঘনিয়ে আসা বা নিকটবর্তী হওয়া। তাহলে এটার সিনোনিম হিসেবে আমরা বলতে পারি ক্লোজ অথবা নিয়ার ইত্যাদি। আর দেখুন এখানে একটি শব্দ হাল। হাল হচ্ছে জাহাজের কাঠামো। তাহলে এটা সিনোনিম হিসেবে আমরা বলতে পারি শেল অথবা আর্মার অথবা ক্যাপসুল বা কেজিং অথবা কোকুন অথবা এনকেজমেন্ট অথবা শীত এটসেট্রা। তাহলে দেখুন সেন্টেন্সটির অর্থ কেমন হয়। প্রথমে আমরা ভেঙে ভেঙে অর্থ করার চেষ্টা করি। দ্য শিপ হেরাল্ডেড বাই রোলিং পরপয়েজেস। জাহাজটি যেটির আগমন বার্তা প্রকাশ পেয়েছিল ভাসমান শুশুকের দ্বারা। প্লাউড অ্যাক্রস দ্য মেডিটেরিয়ান, যে জাহাজটি ভূমধ্য সাগর দিয়ে অগ্রসর হচ্ছিল। and down the canal into a sea of staring enamel like blue, এবং খালের মধ্যে দিয়ে এগিয়ে গিয়ে এনামেলের ন্যায় নীল রঙের এবং তাকিয়ে থাকার মতো সাগরে গিয়ে জাহাজটি উপনীত হলো। then out into the green wastes of Indian Ocean, এরপর ভারত মহাসাগরের সবুজ আবর্জনার মধ্যে প্রবেশ করলো। where flocks of flying fish skimmed in terror from the approaching hull,
যেখানে অগ্রসরমান জাহাজের কাঠামো দেখে প্রচন্ড ভয়ে পলায়নশীল মাছের ঝাঁক আছড়ে পড়ছিল। তাহলে দেখুন এরকম হতে পারে সেন্টেন্সটির অর্থ। ভাসমান শুশুকের দ্বারা ঘোষিত হয়েছিল জাহাজের আগমন বার্তা। ভূমধ্যসাগর দিয়ে এগিয়ে যাচ্ছিল জাহাজটি এবং পরে খালের মধ্যে দিয়ে এগিয়ে গিয়ে প্রচন্ড বেগে অতিক্রম করে এনামেলের ন্যায় নীল এবং তাকিয়ে থাকার মতো উজ্জ্বল সমুদ্রে গিয়ে প্রবেশ করলো জাহাজটি এবং তারপরে ভারত মহাসাগরের সবুজ আবর্জনার মধ্যে প্রবেশ করলো, যেখানে অগ্রসরমান জাহাজের কাঠামো দেখে প্রচন্ড ভয়ে পলায়নশীল মাছের ঝাঁক আছড়ে পড়ছিল। আমরা একটু এগিয়ে যাই। At night the waters were phosphorescent and the wash of the bow was like a moving arrowhead of green fire. দেখুন এখানে নতুন শব্দের মধ্যে রয়েছে ফসফোরেসেন্ট। এটি হচ্ছে অ্যাডজেক্টিভ, এর মানে হচ্ছে অনুপ্রভ অথবা যা আগুনের ন্যায় উজ্জ্বল বা দীপ্তিমান বা জ্বলজ্বল করে। তাহলে এটার সিনোনিম হিসেবে আমরা বলতে পারি ড্যাজলিং অথবা শাইনিং ইত্যাদি। আর এখানে দেখুন একটি নতুন শব্দ রয়েছে বো। বো হচ্ছে নাউন এবং ভার্ব দুই হিসেবে ব্যবহার করা যায়। যখন এটি ভার্ব তখন সেটার মানে হচ্ছে মাথা নত করা বা কোনো কিছু নিচু করা এই অর্থে। আর যখন সেটা নাউন এর মানে দাঁড়ায় হচ্ছে জাহাজের অগ্রভাগ বা সামনের ভাগ, যেখান থেকে জাহাজের সম্মুখ ভাগটি বাঁকা হতে শুরু করে সেই অংশটিকে বো বলা হয়। তার মানে বোর সিনোনিম হিসেবে আমরা এখানে বলতে পারি কার্ভ অথবা টিঙ্ক অথবা বেন্ট ইত্যাদি। তাহলে দেখুন সেন্টেন্সটির অর্থ কেমন হয়, আমরা ভেঙে ভেঙে অর্থ করার চেষ্টা করি। অ্যাট নাইট রাতের বেলায়, দ্য ওয়াটার্স ওয়ার ফসফোরেসেন্ট জলরাশি ছিল অনুপ্রভা, মানে জলরাশি জলজল করছিল বা আগুনের মতো দীপ্তিমান ছিল। And the wash of the bow was like a moving arrowhead of green fire. এবং জাহাজের সম্মুখভাগ পানির মধ্যে দিয়ে ছুটে চলা অংশটিকে মনে হয়েছিল সবুজ আগুনযুক্ত তীরের সূক্ষ্ম অগ্রভাগ। তাহলে দেখুন পুরো সেন্টেন্সটির অর্থটা কেমন দাঁড়ায়। রাতে জলরাশি ছিল অনুপ্রভা এবং জাহাজের সামনের অংশটি পানির মধ্যে দিয়ে ছুটে চলাকে মনে হচ্ছিল যেন সবুজ আগুনযুক্ত তীরের সম্মুখভাগ। এলিজাবেথ লাভড দ্য লাইফ অন বোর্ড শিপ। এলিজাবেথ জাহাজের এই জীবনকে পছন্দ করতেন। এবার আমরা সামনে এগিয়ে যাই। দেখুন she was going to love India, she knew. তিনি জানতেন তিনি ভারতকে ভালোবাসতে যাচ্ছেন। She had formed quite a picture of India from the other passengers' conversation. She had even learned some of the more necessary Hindustani phrases such as idhar aao, jaldi, shahi blog, etc. দেখুন এখানে নতুন শব্দের মধ্যে রয়েছে কনভারসেশন। কনভারসেশন হচ্ছে নাউন, এর মানে হচ্ছে আলাপচারিতা। তাহলে এটার সিনোনিম হিসেবে আমরা বলতে পারি ডায়ালগ অথবা স্পিচ অথবা টক, কনভার্স অথবা চ্যাট অথবা এক্সচেঞ্জ অথবা ডিসকাশন বা ডিসকোর্স ইত্যাদি। তাহলে দেখুন সেন্টেন্সটির অর্থ কেমন হয়, প্রথমে আমরা ভেঙে ভেঙে অর্থ করার চেষ্টা করি। She had formed quite a picture of India. তিনি ভারতের প্রায় সম্পূর্ণ একটি ছবি চিত্রিত করতে পেরেছিলেন বা তৈরি করতে পেরেছিলেন মনে মনে। From the other passengers' conversation, অন্যান্য যাত্রীদের কথোপকথন থেকে তিনি এই ধরনের একটি চিত্র তৈরি করতে পেরেছিলেন মনে মনে। She had even learned, তিনি এমনকি এটাও জানতে পেরেছিলেন বা শিখতে পেরেছিলেন some of the more necessary Hindustani phrases, কিছু হিন্দুস্তানি প্রয়োজনীয় শব্দ তিনি শিখেছিলেন, যেমনটি বলা যায় ইধার আও, জলদি, শাহি বুলক ইত্যাদি। তাহলে পুরো সেন্টেন্সটির অর্থ কেমন হয় দেখুন। অন্যান্য যাত্রীদের আলাপচারিতা থেকে তিনি তার মানসপটে ভারত সম্পর্কে একটি প্রায় সম্পূর্ণ চিত্র অঙ্কন করতে পেরেছিলেন। তিনি অধিকতর প্রয়োজনীয় কিছু হিন্দুস্তানি শব্দ যেমন ইধার আও, জলদি, শাহি বুলক ইত্যাদিও শিখে ফেলেছিলেন। In anticipation, she tasted the agreeable atmosphere of clubs with pankhas flapping and barefooted white turbaned boys reverently slamming and
Maidans where bronze Englishmen with little clipped mustaches galloped to and fro, hoiking full of balls. বেশ কিছু নতুন শব্দ রয়েছে, আমরা সেগুলোকে প্রথমে শিখে নেই। অ্যান্টিসিপেট ভার্ব থেকে এসেছে নাউন অ্যান্টিসিপেশন। এর মানে হচ্ছে প্রত্যাশা অথবা অনুমান। তাহলে এটা সিনোনিম হিসেবে আমরা বলতে পারি গেস অথবা প্রসপেক্ট অথবা হোপ অথবা এক্সপেকটেশন, এক্সপেক্টেন্সি বা ফোরসাইট ইত্যাদি। আর এগ্রিয়েবল অ্যাডজেক্টিভটি এসেছে অ্যাগ্রি ভার্ব থেকে। অ্যাগ্রি মানে রাজি হওয়া বা একমত হওয়া, তবে এখানে এগ্রিয়েবল অর্থ হচ্ছে মনোহর বা আকর্ষণীয়। তার মানে এই এগ্রিয়েবলের সিনোনিম আমরা বলতে পারি ডিলাইটফুল অথবা কমফোর্টেবল অথবা স্যাটিসফ্যাক্টরি অথবা প্লেজেন্ট। পাঙ্খাস মানে হলো পাখা, সেটা আমরা জানি। আর ফ্লাপ ভার্ব থেকে এসেছে ফ্লাপিং। ফ্লাপ ভার্বের মানে হচ্ছে দোলা অথবা ঝাপটা মারা। তাহলে এই ভার্বটির সিনোনিম আমরা বলতে পারি ফ্লিটার অথবা ফ্লাটার অথবা ওয়েভার অথবা শেক অথবা ওয়াক অথবা ট্রেম্বল ইত্যাদি। বিয়ার ফুটেড খালি পাওয়ালা। টার্বান ভার্ব থেকে টারব্যান্ট এসেছে। টার্বান নাউন হিসেবে ব্যবহার করা যায়, এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল, তার মানে অ্যাডজেক্টিভ। এর মানে হচ্ছে পাগড়িওয়ালা অর্থাৎ পাগড়িযুক্ত। আর রিভারেন্টলি এটা হচ্ছে অ্যাডভার্ব, এর মানে হচ্ছে শ্রদ্ধাপূর্ণ ভাবে। তার মানে এটা সিনোনিম হিসেবে আমরা বলতে পারি রেসপেক্টফুলি অথবা রিভারেন্সিয়ালি ইত্যাদি। এরপরে দেখুন মাস্টেস, এটা হলো নাউন, এর মানে হলো গোফ। আর এইখানে একটি নতুন শব্দ রয়েছে গ্যালোপ ভার্ব থেকে গ্যালোপড পাস্ট টেন্স করা হয়েছে। এই গ্যালোপ ভার্বের মানে হচ্ছে লাফিয়ে লাফিয়ে দৌড়ানো। ক্ষেত্র বিশেষে দ্রুত অগ্রসর হওয়া অর্থ ব্যবহার করা হয়। আর টু অ্যান্ড ফ্রো এটা হচ্ছে একটা ফ্রেজ, এর মানে হলো এদিক সেদিক। হোয়াক ভার্বের সাথে আইএনজি করে হোয়াকিং করা হয়েছে। হোয়াক ভার্বের অর্থ হচ্ছে খটখট শব্দ করা বা আঘাত করা। দেখুন তাহলে আমরা পুরো সেন্টেন্সটিকে একবারে অর্থ না বলে প্রথমে ভেঙে ভেঙে অর্থ করার চেষ্টা করি। ইন অ্যান্টিসিপেশন অনুমানে শি টেস্টেড দ্য এগ্রিয়েবল অ্যাটমসফিয়ার অফ ক্লাবস, তিনি ক্লাবের মনোহর দৃশ্যপট অবলোকন করছিলেন বা উপভোগ করছিলেন। উইথ পাংখাস ফ্লাপিং যেখানে ছিল দোদুল্যমান পাখা, অ্যান্ড বেয়ার ফুটেড হোয়াইট টার্ব্যান্ড বয়েস রিভারেন্টলি সালামিং এবং যেখানে নগ্ন পায়ে সাদা বর্ণের পাগড়িওয়ালা বালকগুলো শ্রদ্ধা ভরে সালাম দিচ্ছিল। And Maidans where bronze Englishmen with little clipped mustaches galloped to and fro, এবং ময়দানে বা মাঠে যেখানে ব্রোঞ্জের বর্ণ বিশিষ্ট এবং ছাঁটাইকৃত ছোট গোপ বিশিষ্ট ইংরেজরা এদিক সেদিক ছোটাছুটি করছিল। হোয়াইটিং পোলো বলস, পোলো খেলার বল খটখট শব্দে আঘাত করছিল। তাহলে দেখুন পুরো সেন্টেন্সটির অর্থ কেমন দাঁড়ায়। তিনি কল্পনায় ক্লাব সমূহের মনোমুগ্ধকর পরিবেশ উপভোগ করছিলেন, যেখানে ছিল দোদুল্যমান পাখা এবং খালি পায়ে সাদা বর্ণের পাগড়িওয়ালা বালকগুলো শ্রদ্ধা ভরে যেখানে সালাম দিচ্ছিল, এবং ময়দানে বা মাঠে যেখানে ব্রোঞ্জের বর্ণ বিশিষ্ট এবং ছাঁটাইকৃত ছোট গোপ বিশিষ্ট ইংরেজরা পোলো খেলার বল খটখট শব্দে আঘাত করে এদিক সেদিক ছোটাছুটি করছিল। এ সবগুলোই তিনি উপভোগ করছিলেন। It was almost as nice as being rich, the way people lived in India. এটা বলা যায় যে ভারতের লোকরা যেমন ছিল ধনীদের মতো সুন্দর এবং তেমনি ছিল তাদের জীবনযাপন। আজকে আমরা এই পর্যন্ত শেষ করলাম। আমরা পরবর্তী টিউটোরিয়ালে বাদ বাকি অংশটুকু শেখার চেষ্টা করব। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।